আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র, উপজেলা ও জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি, শূন্য পদে প্রশাসক নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। আওয়ামী লীগের প্রভাবশালী ৪১ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের, ৬৫ জনের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগ। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত আওয়ামী সরকারের আমলে নির্বাচিত ৪৯৩টি উপজেলা এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভার মেয়র এবং ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। উপসচিব মোহাম্মদ মাহবুব আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ৩২-এর ক প্রয়োগ করে ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৩ উপজেলার চেয়ারম্যান, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ পদ থেকে অপসারণ করা হলো। শূন্য ঘোষিত এসব উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের এসব পদে এরই মধ্যে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এই রুল দেন। আদেশে আগামী ৪ সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সামরিক শাসক এরশাদের পতনের পর ১৯৯১ থেকে ২০০৮ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন হয়। ওই ৪টি নির্বাচন দেশ বিদেশে গ্রহণযোগ্যতাও পায়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের এক রায়ে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়, আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। ওই সংশোধনীর মাধ্যমে পরিবর্তন আনা হয় সংবিধানের কিছু মৌলিক কাঠামোতেও। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। রিটের প্রাথমিক শুনানি শেষে ৮ সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটের চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা করছেন আইনজীবীরা। এটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরো অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ ঠিক করব। অ্যাটর্নি জেনারেল বলছেন, ওই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার পথে পরিচালিত হয় রাষ্ট্র। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ কয়েকটি বিষয়ে ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়। সংশোধনীতে সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে এবং সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান করা হয়। ওই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ৫ জন বিশিষ্ট নাগরিক রিট করেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের ৪১ মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর আগে রবিবার দুদক চেয়ারম্যানের কাছে বিগত সরকারের প্রভাবশালী ৬৫ জন নেতার তালিকা এবং অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তাদের দুর্নীতি অনুসন্ধানের আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে যাদের নাম রয়েছে তারা হলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এছাড়াও জুনায়েদ আহমেদ পলক, মহিবুল হাসান চৌধুরী নওফেল, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুল হক খান, গোলাম দস্তগীর গাজী, ইমরান আহমেদ, জাকির হোসেন, কামাল আহমেদ মজুমদার, জাহিদ আহসান রাসেল, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শাহজাহান খান, হাসান মাহমুদ, কামরুল ইসলাম, হাসানুল হক ইনুর নামও রয়েছে।
প্রায় 40-এর উপরে সম্ভবত সংখ্যাটা। একটা তালিকা আমাদের পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনে গতকালকে। সেখানে সাবেক কয়েকজন প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এমপি মহোদয়দের নাম আছে। তো বিষয়টি এখনো যাচাই বাছাই চলছে, অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়তো তার ভিত্তিতে পরবর্তীতে দেওয়া হবে। দুর্নীতি দমন কমিশন তো আসলে যে কার্যক্রমগুলি করছে আপনারা হয়তো দেখে থাকবেন, গত 1 বছর থেকে তো অনেক গতি এসেছে, এটা আপনাদের স্বীকার করতেই হবে। রংপুর, চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 3টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক মন্ত্রী, এমপি সহ 300-রও বেশি জনকে আসামি করা হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত অটো চালক মানিকের মা নূরজাহান বেগম বাদী হয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 119 জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামে পুলিশের গুলিতে শিক্ষার্থী ওয়াসিম আকরাম নিহতের ঘটনায় পাঁচলাইশ থানায় নিহত ওয়াসিমের মা জোসনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে আসামি করা হয়েছে 108 জনকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও 61 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে পরাজিত শক্তি দেশের বিভিন্ন স্থানে গোলযোগ সৃষ্টি করে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সাম্য এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। আরও জানাচ্ছেন মইনুল আহসান। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। স্বৈরশাসনের পতনের পর বিজয়ের উচ্ছ্বাস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী মাজার প্রাঙ্গণে জড়ো হন। ফুলেল শ্রদ্ধা নিবেদন সহ আনুষ্ঠানিকতা শেষে বিএনপি মহাসচিব বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলেও এখনো দেশকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংগত করি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে যাবে জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের দলীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবিক অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে দলের সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে কোনো দেশ আশ্রয় দিলে বাংলাদেশের মানুষ তা ভালোভাবে নেবে না। ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করবে। বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। নেতারা বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে যে কোনো সংস্কারের উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ এর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড স্পানিয়ার। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী একথা জানান। এছাড়া গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী এবং আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ। একটা গর্তের মধ্যে দেশটা পড়েছে, এখান থেকে বের করার জন্য তাদের সমর্থন কোন কোন জায়গায় দিলে
ভালো হয়, এগুলো আলোচনা হয়েছে। নির্বাচন ব্যতীত গণতন্ত্র ফিরে আসার কোনো সুযোগ নেই, তো স্বাভাবিকভাবে সেটা তো আলোচনা হয়েছে। এই যে এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি জানান, কোটা বিরোধী আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল। এদিকে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে স্বজনরা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি পাঁচ মাসে ছিলাম, সে সময় থেকে আমার বাবা নিখোঁজ। আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। আমি ছোটবেলা থেকে আমার বাবার শুধু পিকচার আর ভিডিওতে দেখে আমি বড় হয়েছি। এই আমার বড় ছেলে সানি হাওলাদার বিগত 13 সালের 10 জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয় দিয়ে। র্যাব 10-এ এসে আমি খবর নেই, তারা অস্বীকার করে এবং আমাকে এই পর্যন্ত বলে, যদি আর আপনি এইখানে আসেন, ঠিক আছে, তাহলে আপনার ছেলে এবং আপনার সহ গুম করা হবে। আমার আম্মু আর আমার বোনকে গুম করে নিয়ে গেছিল শ্যামলী কাউন্টার থেকে। আমার বোনকে, ছোট বোন যিনি ক্লাস 6 ছিল, ওনাকে একদিন পর ওই আয়নাগর থেকে ফেরত দিয়েছে। সে মৃত হিসাবে যদি ঘোষণা করা হয়, সেই সনদটা আমরা চাই, আর কিভাবে সে মারা গেল সেই তথ্যটা আমরা বিচার চাই। গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এখনো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখাও করেছেন তারা, তাদের আশ্বস্ত করেছেন তিনি। তবে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন উপদেষ্টা। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে, ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা তদন্তের বিষয়ে আলোচনা হয়। আগামী সপ্তাহে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানান তিনি। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইস্যু থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন এর মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে, হয়তো নেক্সট উইক আসতে পারে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সকালে আইজিপি ময়নুল ইসলাম, র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার মাইনুল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে তিনি রাজারবাগ আসেন। পরে সেখান থেকে পুলিশ হাসপাতালে আহত সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি আহতদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার সেবা নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। রেলওয়ের লোকজনই টিকিট কালোবাজারিতে জড়িত বলে জানিয়েছেন রেলওয়ে উপদেষ্টা ফায়জুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাস্কফোর্স গঠনের পাশাপাশি শিডিউল অনুযায়ী ট্রেন চালানোর নির্দেশ দেন রেল উপদেষ্টা। তিনি বলেন, ভারতের সাথে ট্রেন চলাচলের অনুমতি এখনো পাওয়া যায়নি। যারা দায়িত্বশীলতার সাথে কাজ করবেন না তাদের সরিয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন ফাউজুল কবির। এ সময় নিজের সম্পদের হিসেব দেবেন বলেও জানান তিনি। আমরা যদি এখন নিজেরা যদি আগের মতো ব্যবহার করি তাহলে কিন্তু চলবে না। আগে আপনি মনে করতেন যে আপনাকে সরকারের অফিসার আপনাকে আপনার বস দেখতেছে, এখন কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখতেছে। এই যে টিকিট কাউন্টারে কিন্তু এই যে ছাত্ররা দেখতেছে এবং এগুলো করবে। তো এগুলো যদি আমরা কোনো রিয়েল না করতে পারি, আমি তো ব্যক্তিগতভাবে চলে যাব, কিন্তু আপনাদের জন্য ভয়াবহ পরিণত হবে। তো ওই জন্য এই যে আমাদের সবাইকে এই জনপ্রত্যাশাটাকে পূর্ণ করতে হবে। রাজনৈতিক সরকারের আমলের মতো উদ্দেশ্য প্রণোদিত প্রকল্প দেশে আর থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, কিছু মেগা প্রকল্পে একাধিকবার সংশোধন এবং ব্যয় বাড়ানো হয়েছে, যাচাই বাছাই করে তা বের করা হবে। আগারগাঁয়ে NEC ভবনে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, মূল্যস্ফীতি এখন অনেক বেশি, তাই সব খাতেই খরচ কমাতে হবে। আরও জানাচ্ছেন শারফুল আলম।
দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনা কমিশনে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান ১.৫ দশকের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিশৃঙ্খলা রয়েছে। প্রতিটি প্রকল্পে যাচাই বাছাই করার নির্দেশ দেন এবং প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর সমালোচনা করেন তিনি। বড় বড় প্রকল্পগুলোতে কেন এতবার সংশোধন করতে হলো, নকশা কেন সংশোধন করতে হলো, কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4বার 5বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে এবং সময় বাড়াতে হয়েছে, সেগুলো একটু আমরা এখন ভবিষ্যতে যাতে ভুল না করি, আমি মনে করি যে এটাকে প্রতিবেদন তৈরি করা উচিত হবে। কিছুটা হলো ঠিকাদারদের এবং তার যোগসাজশে সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। নতুন করে যেসব প্রকল্প নেওয়া হবে সেগুলো একনিকে যাওয়ার আগেই ভালোভাবে বিচার বিশ্লেষণ করে দেখার জন্য পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের নির্দেশনা দেন পরিকল্পনা উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল করা একটা বড় বিষয় এবং মূল্যস্ফীতিকে কমিয়ে আনা, সেখানে সরকারি ব্যয় সংকোচন কি করে করা যায় এবং ব্যয় সংকোচন করতে গেলে উন্নয়ন ব্যয়টাই সবচেয়ে নমনীয়, যেটা দিয়ে যাতে করে সরকার বেশি ঘাটতি বাজেট না হয় এবং মূল্যস্ফীতি, কাজে এটা হলো সমগ্র অর্থনীতির ব্যবস্থাপনায় উন্নয়ন ব্যয়ের একটা বড় ভূমিকা আছে। দক্ষ মানব সম্পদ না থাকলে অবকাঠামো উন্নয়ন কঙ্কালের মতো হয় জানিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, কর্মসংস্থান বাড়িয়ে দেশের অর্থনীতি সচল করতে হবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার 7 দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সময় মিডিয়া লিমিটেড এবং এর পরিচালক শম্পা রহমানের করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা সময় টিভি সহ বেশ কয়েকটি মিডিয়া অফিসে হামলা ও ভাঙচুর চালায়। এতে সাময়িক সময়ের জন্য সময় টিভি বন্ধ হলেও পরে আবারও সম্প্রচারে আসে। এরপরই সামনে আসে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সম্প্রচার 7 দিন বন্ধ রাখার আবেদন করে সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টিকে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত বছরের 24 জুলাই দলটি নিবন্ধনের আবেদন খারিজ করে চিঠি দেয় নির্বাচন কমিশন। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির আহ্বায়ক AFM সোলাইমান চৌধুরী। রাজনৈতিক দল হিসেবে আমার বাংলাদেশ পার্টিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে ওই বছরের 31 আগস্ট রুল জারি করে হাইকোর্ট। নির্বাচন কমিশনের আমাদেরকে নিবন্ধন না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাকে অসাংবিধানিক বলেছেন, অযৌক্তিক বলেছেন, খামখেয়ালিপূর্ণ বলেছেন এবং বলেছেন এটা জাস্টিস অ্যান্ড ফেয়ারনেসের যে নীতি তার বাইরে গিয়ে এটা করা হয়েছে। এই অবজারভেশন দিয়ে তাদের আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। একই সাথে অবিলম্বে, মানে এই রায় পাওয়া মাত্র এবি পার্টিকে একটি রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেওয়ার জন্য বাংলাদেশের নির্বাচন কমিশনের প্রতি তিনি নির্দেশ জারি করেছেন। বাংলাদেশ বেতারের কর্মকর্তা এবং কলা কুশলীদের বৈষম্যহীন পদোন্নতি এবং নিয়োগ বিধি সংস্কারের দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির অপারেশনাল স্টাফ কল্যাণ সমিতি। রাজধানীর আগারগাঁয়ে বেতার ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় বক্তারা বিদ্যমান নিয়োগ বিধির আলোকে ব্যাচ ভিত্তিতে প্রকৌশলী কর্মকর্তাদের শূন্য পদে পদোন্নতির অনুরোধ জানান। দোকান ভাড়া কমানো সহ বিভিন্ন দাবিতে মার্কেট বন্ধ রেখে বিক্ষোভ করছেন রাজধানী বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ীরা। সকালে সব দোকান বন্ধ করে মার্কেটের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। এ সময় মার্কেট ইনচার্জ অবসরপ্রাপ্ত মেজর করিমকে প্রত্যাহারের দাবি জানানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, চুক্তি অনুযায়ী ভাড়া না বাড়িয়ে দোকান প্রতি জোর করে 1.5 থেকে 11 লাখ টাকা পর্যন্ত বাড়িয়েছে কর্তৃপক্ষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেও জানান দোকানদার এবং ব্যবসায়ীরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন সেলিম রহমান। রবিবার পরিচালনা পর্ষদের 403তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। সেলিম রহমান বর্তমানে কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই গ্রুপে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড, কেডিএস অ্যাপারেলস লিমিটেড, কেডিএস লজিস্টিক্স লিমিটেড সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান। এছাড়াও সেলিম রহমান আল আরাফা ইসলামী ব্যাংক সহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ 24 বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও প্রায় ক্রেতা শূন্য চট্টগ্রামের বিপণী বিতানগুলো। বিভিন্ন মার্কেট বিপণী বিতানে মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতা, ফলে দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচে উঠছে না বলে জানালেন মালিক এবং বিক্রেতারা। এদিকে দোকান মালিক সমিতি বলছে বেচাকেনা কম হওয়ায় গেল কদিনে তাদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই অলসভাবে বসে আছে দোকান মালিক ও কর্মচারীরা। মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়েছে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। 20 থেকে 70% ছাড় দিয়েও মিলছে না ক্রেতা। চট্টগ্রামের নিউ মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, সানমার, ওশান সিটি সহ বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের এমন ছড়াছড়ি। এরপরও নেই আশানুরূপ বিক্রি। শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক কোনো বিক্রয় কেন্দ্রেই নেই ক্রেতার দেখা। এত ডিসকাউন্ট থাকার পরে কাস্টমার শূন্য মার্কেটে, মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার, মানে সন্ধ্যার পরে আরো খারাপ অবস্থা। আমাদের সেল হচ্ছে না, আমাদের দোকান ভাড়া উঠবে না, ইলেকট্রিসিটি বিল উঠবে না, দেন আমাদের স্যালারি আসবে না। যারা ব্যবসার জন্য ঋণ করেছেন তাদের কিস্তি দেয়াই কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুদ্র ঋণ নিয়ে, ডেলি হিসাবে ঋণ নিয়ে দোকানদারি করছে। তো যার দরুন এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের ব্যবসা খুব খারাপ দিকে যাচ্ছে। আমরা দোকান ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না, আমাদের লোন আছে, লোনের টাকা পর্যন্ত দিতে পারতেছি না। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে চলমান পরিস্থিতিতে এক মাসেই খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। আমাদের চট্টগ্রাম মহানগরীতে 3.5 লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন। এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে, সবগুলো আছে, এগুলো বন্ধই ছিল। দোকানের ভাড়াগুলো, ইউটিলিটি বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে, আমাদের দোকানদার ভাইদের বহন করতে হয়েছে। এগুলা তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই স্থবিরতা কাটিয়ে দ্রুতই ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে পাটেক্স খেলার খবর। অবকাঠামো দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘুরে দেখলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সঙ্গে ছিলেন দীর্ঘ সময় ক্রিকেট থেকে দূরে থাকা তামিম ইকবাল। কাঠামোগত প্রয়োজনীয় উন্নয়নের জন্য বিসিবিকে তাগাদা দেন উপদেষ্টা। এদিকে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলেও জানান সিইও। আরো জানাচ্ছেন পরাগ আরমান। রাজনৈতিক পালাবদলে স্থবির হয়ে থাকা মিরপুরের হোম অব ক্রিকেটে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। তামিম ইকবালকে নিয়ে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া শেরেবাংলা স্টেডিয়ামে পা রাখেন আজ। ঘুরে দেখেন বিসিবির প্রেসিডেন্ট বক্স, ড্রেসিং রুম, মাঠ ও প্রেস বক্স। অনুশীলনরত নারী ক্রিকেটারদের সাথে দেখা হয় তার। অবকাঠামোগত বিভিন্ন ব্যাপারে উন্নয়নের জন্য বিসিবিকে তাগিদ দেন ক্রীড়া উপদেষ্টা। অবকাঠামোগত যেই অবস্থা আছে সেটা দেখতে চেয়েছিলাম, সেটা দেখলাম ঘুরে ঘুরে সব জায়গায়, এবং নারী ক্রিকেট দলের সাথে দেখা হলো, এবং যেই ব্যাপারগুলো এখানে উন্নয়নের প্রয়োজন আছে সে ব্যাপারে একটু নোট নিলাম। আশা করি সামনে এগুলো আমরা ঠিক করে দিতে পারব। মাত্র 2 মাস পরই বাংলাদেশে নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের কথা, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর নিরাপত্তার ঝুঁকি থাকার অজুহাতে স্বাগতিকতা থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। তবে বিসিবির সিইও জানান বিশ্বকাপ আয়োজনে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত।
এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ের সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। এদিকে বর্ষিয়ান ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের মধ্য দিয়েই বিসিবির পরিচালনা পর্ষদের ভাঙন শুরু হলো। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম। দুপুরে মতিঝিলে বাফুফের সামনে প্রতিবাদ সভা শেষে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় 7 দিনের মধ্যে এই দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেবে তারা। আরো জানাচ্ছেন এসএম আশরাফ। সাবেক প্রধানমন্ত্রীর আস্থাভাজন হয়ে বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে যেসব কর্মকর্তা বছরের পর বছর পদ আঁকড়ে আছেন, কাজী সালাউদ্দিন তাদের অন্যতম। সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে যখন পদত্যাগের হিড়িক, তখন বাফুফের সভাপতি আবারও নির্বাচন করার ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় ক্রীড়াঙ্গনের বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। ফুটবল সাপোর্টার্স ফোরামের পক্ষ থেকেও 10টি দাবি তুলে ধরা হয়। 2008 সাল থেকে নিয়ে এবং 2020 সাল পর্যন্ত সালাউদ্দিন সাহেব এবং ওনার যে প্যানেল ছিল, ওনারা সরকারি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বাফুফের চেয়ারকে দখল করেছে। যারা ভোটের কাউন্সিলর, যারা ভোটার, তাদেরকে বিভিন্নভাবে প্রেসার ক্রিয়েট করে ভোট আদায় করে তারা এই চেয়ারকে দখল করেছে। একজন ফুটবলার হিসেবে কাজী সালাউদ্দিন কিংবদন্তি হলেও বাফুফের সভাপতি হিসেবে তার কর্মকাণ্ড দেশের ফুটবলকে তলানিতে নিয়ে গেছে বলছেন অংশগ্রহণকারীরা। তার চেলা চামচা দিয়ে এই সংগঠনকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। হাজারটা দুর্নীতি আছে, আপনার কয়টা বলবো? এই সালাউদ্দিন এবং কিরণ গং এরা বিগত 15-16টি বছর চেয়ার দখল করে রাম রাজত্ব করেছে। আশা করি সালাউদ্দিনের পরিবর্তে যে আসবে সে অবশ্যই আমাদের ফুটবলের দিকে মনোযোগ হবে, দুর্নীতি থেকে আমাদের ফুটবলকে মুক্ত করবে। এ সময় বাফুফের অনিয়ম ও দুর্নীতি সন্ধানে দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানায় ফুটবল সাপোর্টার্স ফোরাম। এসএম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। দেশের সব সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়র, উপজেলা এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি। শূন্য পদে প্রশাসক নিয়োগ। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল। আওয়ামী লীগের প্রভাবশালী 41 মন্ত্রী এমপির দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। 65 জনের বিরুদ্ধে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধির অভিযোগ। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। দর্শক, একটি আহ্বান। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে, তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। আর সেই সাথে শেষ করছি এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।